আজকে আমাদের আমি করিমপুর বিধানসভার কথা বলি। আজকে করিমপুর বিধানসভায় শতরূপদা বা মীনাক্ষী মুখার্জি এরা এরা যদি গিয়ে না আমাদের যে একটা যদি বৈঠক করে, তো যুব ছেলেদেরকে বলতে হয় না যে চলো মিটিং এ যাই, এই কে মীনাক্ষী আসছে চল যাই, সে যে পার্টির হোক না কেন চলে আসে। আমাদেরকে নিয়ে আজকে যেমন মীনাক্ষী মুখার্জিকে নিয়ে আমরা অনেক ঘুরেছি, অনেক মিটিং করেছি। ওনার ব্যবহার, ওনার আচরণ, উনি যেভাবে আমাদেরকে সম্মান দিত, আমরা মীনাক্ষী থেকে আমার বয়স বেশি, তবু যে যে ভাষায় কথা বলতো, একবারে উপর নেতৃত্বর এইরকম কথাবার্তা ভাষাগুলো আমরা পাই না অন্য কোনো নেতাদের কাছ থেকে। সেই জন্য ওদেরকে আগিয়ে আসতে হবে, ওদেরকে আগে নামাতে হবে। আর কি বয়স্কদের আর কাজ নেই, ফালতু বলে লাভ নেই। বয়স্কদেরকে, আমার বাবা এখন পর্যন্ত সিপিএম এর পার্টি মেম্বার হয়ে আছে, এত অত্যাচার এত মারধর হওয়ার পরেও আমার বাবা এখনো সিপিএম এর পার্টি মেম্বারে আছে, তবে পার্টি মেম্বারশিপ ছেড়ে দেবে, এবার ছেড়ে দেবে, কারণ বয়স হয়ে গেছে। কেন? যে আমার বাবার কথাগুলো গ্রামের মানুষ যে মানে বেশি শুনবে না, এখন বয়স হয়ে গেছে না, বয়স হয়ে গেলে আনভ্যালিড হয়ে যায়, তার কথাটা শুনবে না। কিন্তু আমি যদি এক জায়গায় গিয়ে যদি আমি বেশি করে কথা বলি, তাহলে আমার কথাগুলো বেশি করে শুনবে, যেহেতু আমার বয়সটা কম এবং আমার ফেসিলিটি চারিদিক দিয়ে পাবে মানুষ। তো সেই জন্য বয়স্কদের দিয়ে রাজনীতি হবে না দাদা, রাস্তায় নামাতে হবে যুবদেরকে। যারা হেরেছে বলে যে হারিয়ে গেছে তা নয়, ও ওনাদেরকেই দিয়ে আন্দোলন তৈরি করতে হবে এবং তার সঙ্গে যুবদের যত পারা যায় যুবদের টানতে হবে। যদি কটা মাদ্রাসা নতুনভাবে পশ্চিমবাংলা গ্রহণ করলো, নতুনভাবে মাদ্রাসা কটা তৈরি হয়েছে, কটা মুসলিম ছেলেদের চাকরি দিয়েছে, কটা মুসলিম ছেলে শিক্ষিত হয়েছে, সেইগুলো তো পাচ্ছে না। না সেইগুলো সেইগুলো হিসাব বুঝছে না। এখন একটাই কি, ওই যে অভিনয় দেখছে, অভিনয় দেখেও পাগল হয়ে যাচ্ছে মুসলিমরা, পশ্চিমবাংলা মুসলিমরা মমতার অভিনয় দেখে পাগল। তারপরে একটা কথা বলি দাদা, এই কিছু মানুষ আছে ক্ষোভে, কিছু মানুষ আছে লোভে, কিছু মানুষ আছে ভয়ে। যারা ভয়ে আছে তারা সব থেকে বেশি, সেই ভয়টাকে কাটাতে হবে মানুষের মনের মধ্যে থেকে। বিশেষ করে ভয় কাটাতে হবে মানুষের মনের মধ্যে থেকে, যে না, আমরা টিএমসি ছেড়ে যদি আমরা বামে যাই তাহলে হয়তো আমাদের কোনো অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি আমরা কি কম অত্যাচার হয়েছে দাদা, শুনলে অবাক হয়ে যাবেন। 18 সালে পঞ্চায়েত ইলেকশনে আমাদের করিমপুর বিধানসভা হরেকৃষ্ণপুর পঞ্চায়েতের 173, 174 নম্বর বুথ, দুটো বুথ, মানে একটা মেম্বার দুটো বুথ। তা আমরা আর কোনোদিন লাইফে কোনোদিন আমাদের নদিয়া জেলায় আমরা বোম্বিং হতে দেখেছিলাম না, সকেট ফাটতে দেখেছিলাম না। তা আমাদের বুথে দুটো বুথ, আমরা একটা বুথে আছি 174, আর 73 বুথে বোম্বিং শুরু হয়ে গেল। 18 সালের ঘটনা বলছি আমি। বুথে বোম্বিং শুরু হয়ে গেল, আমাদের উপর থেকে আমাদের বললো যে পলাশ বুথ ছেড়ে দাও, দরকার নেই, আমরা মারামারি করব না, আমরা মারামারি করতে গিয়ে আমরা রাজনীতি করছি বলে যে মারামারি করব, মার্ডার হয়ে যাব, দরকার নেই, ছেড়ে দাও। মানুষ ঠিক বুঝেনি, আমরা বুথ ছেড়ে দিলাম। বুথ ছেড়ে দেওয়ার পর ওরা জিতলো, দুটো বুথই ওরা ছাপ্পা টাপ্পা করে জিতলো। কিন্তু আমরা তো লাইফে কোনোদিন বোম্বিং দেখেছিলাম না, আমাদের বুথে বোম্বিংও ঘটলো। ওই 18 সালের পঞ্চায়েতে আমি 3 দিন বাড়ি ছাড়া ছিলাম, এত অত্যাচার গিয়েছে আমাদের পরিবারের উপর দিয়ে, তবুও আমরা জায়গায় টিকে আছি। কেননা যতদিন বাম আছে, ফ্রন্ট আছে, ততদিন আমরা সেখানে আছি। সে লোভ লালসা রাজনীতি আমরা করিনি। যারা সিপিএম করে অরিজিনাল, তারা খাওয়া পাওয়া চাওয়া রাজনীতি করে না। আমরা হারলেও সিপিআইএম, আমরা জিতলেও সিপিআইএম। কেননা চোর বলতে পারবে না কেউ, চোরের দল করি সে কথা বলতে পারবে না। আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমরা সিপিএম করি, এটা আমার গর্ব। আমার বাবা একজন সৎ মানুষ, আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবার নাম অমুক, আমি অমুকের ছেলে। কেননা আমার বাবা সৎ মানুষ। আমরা গরিব হতে পারি, তবে সৎ মানুষ। আমরা হেরে গেছি কিন্তু হারিয়ে যাইনি, এটা বাস্তব। আর সিপিএম এর রাজনীতি, সিপিএমটাকে মুছে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাউরের নেই। হয়তো আমরা কোনো পদ পাচ্ছি না, মানে নেতা মন্ত্রী এমএলএ আসছে না, কিন্তু অবশ্যই আসবে, একটু ধৈর্য ধরতে হবে। আজকে বিএসএনএল এর কথাটা মানুষের মনে পড়ছে, জিওকে পেয়ে এয়ারটেল ভোটাকে পেয়ে বিএসএনএল এর কথাটা আজকে কিন্তু মনে পড়ছে। তা আগামী দিনে ওই সিপিএম এর কথাটা মনে পড়বে। বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিল এর আগে, 2011 সালে পরে বলেছিল যে টাটা সিঙ্গুর থেকে চলে যাওয়াতে শুধু সিপিএম এর ক্ষতিটা হলো না, গোটা পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হলো। হচ্ছে তো তাই, এখন সবাই বুঝতে পারছে যে কত বড় ক্ষতি হয়েছে। এই জোর জবরদস্তি করে, বোম্বিং করে, গুন্ডা বাহিনী দিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে এটা ভোটে জিতে তো।
2011-র আগে যে রাজনীতিটা ছিল সেই রাজনীতি যদি থাকতো, মমতা ব্যানার্জি 2018 সালের পঞ্চায়েতে নীল হয়ে যেত সব জায়গায়। তো জোর জবস্তি করে তো আছে, ও ভয় দেখিয়ে মানুষকে মেরে অত্যাচার করে বুথ লুট করি, ভোট লুট করি তো টিকে আছে। আর সব থেকে চাপ হলো আমাদের পার্টিটার উপরে, বিজেপিরও চাপ আমাদেরও চাপ। কেননা চায় না, বিজেপিও চায় না সিপিএম বামফ্রন্ট আসুক, টিএমসিও চায় না বামফ্রন্ট আসুক। সব থেকে বড় সমস্যা এখানে। মমতা তো মাওবাদীকে সঙ্গে করে নিয়ে এসেছিল, আমাদের তো মাওবাদী নাই। সমস্যাটা ওইখানে সব থেকে। এটা নকশাল দরকার ছিল এখন। তাহলে মানুষ জানে, বামেদের ব্যাপারটা জানে, বামকে ভালোবাসে, কিন্তু কি মানুষ এখন এমন পর্যায়ে পড়ে গেছে না। আমার গ্রাম থেকে আমি কথা বলি, যেহেতু গ্রামের ছেলে, আমি গ্রামের ব্যাপারটা জানি। গ্রামের মানুষ কি চায়? গ্রামের মানুষ এখনো চায় যে, বলে যে সিপিএম যদি চলে আসে আমরা সঙ্গে সঙ্গে সিপিএম করব। কিন্তু সিপিএম করব, জানে যে টিএমসি খারাপ, জানে যে টিএমসি নেতাগুলো চোর, জানে টিএমসি সব কিছু খারাপ কাজগুলো করে বেড়াচ্ছে, তবু ভয়ে যেতে পারছে না, ভয়ে ছাড়তে পারছে না। আজকে একটু দুর্বল হলে মানুষ সব ভেঙে চলে আসবে, টিএমসিটাকে ছেড়ে দিয়ে চলে আসবে। অ্যাকচুয়ালি সিপিএম যা করে গেছে, আমার বাবা আমার জন্য যে কাজগুলো করে গেছে সিপিএম সরকার পশ্চিমবাংলার মানুষের জন্য, সেই জিনিসগুলো করে গেছে। বাবার কাজ করে গেছে পশ্চিমবাংলার বুকে। কিন্তু বাবা বয়স হয়ে গেলে মনে পড়ে না, ভুলে যায় বাবাদের কিছু। এখন তো 90% পরিবারে এইটাই যে বাবা মা বয়স হয়ে গেলে ছেড়ে যায়, ভুলে যায়, বাবা মাকে দেখতে পারে না। আর শ্বশুর বাবা ভালো হয়ে যায়, কারণ শ্বশুর বাবা 10,000 টাকা ধার দেয় না মাঝে মধ্যে। সেই 10,000 টাকার জন্যই তো আজকে বাবাকে ভুলে শ্বশুরকে আপন করছে। এটা তো মানুষের মনের মধ্যে এটাই ঢুকে গেছে যে বাবা আপন না, এখন শ্বশুর বাবা আপন। বাস্তব কথা বলছি এটা। আজকে 100 দিনের কাজটা নিয়ে আসলো কিন্তু আমাদের সিপিএম সরকার, গরিব মানুষের কথা ভেবে। আর 100 দিনের কাজটাকে আজকে এমন জায়গায় নিয়ে গেছে, সেটা সুপারভাইজার, ওয়ার্ড মেম্বার এবং নেতাদের পকেটে ঢুকছে, গরিব মানুষের কথা ভাবছে না কেউ। আর কেরালায় আমার কাছে যে কাজ করে, সে 100 দিনের টাকা ওর অ্যাকাউন্টে ঢোকে। আমার কাছে কাজ করছে কেরালার বুকে, আর ও 100 দিনের কাজটা অ্যাকাউন্টে টাকা ঢোকে বাড়িতে বসে থেকে, কেরালা থেকে। আজকে সব থেকে বড় কথা হলো, আমাদের কেরালা সরকারটা যদি একবার বলতো যে বাঙালি ভাগো, এই বাঙালিদেরকে যদি তাড়তো না, বাঙালিগুলো যদি পশ্চিমবাংলার বুকে থাকতো, তাহলে বুঝতো যে পশ্চিমবাংলার হালটা কি। আজ লাখো লাখো পরিবার, লাখো লাখো বাঙালি, আজকে আমাদের ম্যাক্সিমাম 12 থেকে 14 লাখ বাঙালি আমাদের কেরালায় আছে, শুধু কেরালা রাজ্যে আছে, এই ছোট্ট রাজ্যে। এই বাঙালিগুলো 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 800 টাকা ইনকাম করছে, মোটা মোটা পয়সা নিয়ে যাচ্ছে, পয়সা নিয়ে বাড়িতে সংসারটা চালিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। যখনই কেরালাটা ফেটে যেত, কেরালায় যদি কাজ না থাকতো, মানুষ স্থায়ীভাবে ওখানে থাকতো, মানুষ না খেয়ে পেয়ে মরতো। আর কি ভাবতে পারা যায় কত হাজার কোটি টাকা মাসে মাসে এই কেরালা থেকে আমরা, আমার বাঙালিরা, পরিযায়ী শ্রমিকরা পাঠাচ্ছি রাজ্যে। হাজার হাজার কোটি টাকা মাসে মাসে যাচ্ছে, আমাদের বাংলায় ঢুকছে এই কেরালা থেকে। তারপর তো আছে গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, চেন্নাই, তামিলনাড়ু। তাহলে কত মানুষ, পশ্চিমবাংলার মানুষ আজকে বাংলা থেকে বাইরে পড়ে আছে। কিন্তু কি কাজ আছে? কোনো কাজ নেই, কর্ম নেই। এই তৃণমূল দলটা তো এমন একটা দল যে ওই 25% দল, 75% মানুষের দল না, এটা 25% দল। আর ওই 25% ওই নেতারা, চোররা, সব মানুষকে বিভ্রান্ত করে, ভালো মানুষকে খারাপ, ভুল বুঝিয়ে, টাকা পয়সা দিয়ে, মদ দিয়ে, মেয়ে দিয়ে, এরকম ভাবে রাজ্য চালাচ্ছে।